কিন্তু এটা এখানেই সব থেকে বড় প্রবলেম। কারণ হচ্ছে যেই নাকি এই নাকি গেট নাকি ইএসসি নাকি এসএসসি যেই অত সব জানার দরকার নেই, আমি বুঝতে পারছি মানে আমার করতে হবে। ওখানে তারপর আরো হারাস কি হচ্ছে যে তুমি না জানলে হাত তুলে দেবে, সময় নষ্ট করবে না, না জানলে হাত তুলে দেবে, সময় নষ্ট করবে, সব সময় নক করছে ওটা। আমার ফোকাসটাই যে চাকরি আমার হতেও পারে নাও হতে পারে, এই মন নিয়ে পড়বো কি না চাকরি আমার হবে সেই মন নিয়ে পড়বো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার। আমি সৌরভ বসু রয়েছি তোমাদের সঙ্গে। কেএমসি এসএই 2025 এইটার থেকে আমাদের 13 জন সফল ক্যান্ডিডেট রয়েছে। কেএমসি 2025 সুমন কুমার ধোয়াকে সংবর্ধনা দেবে সন্দীপ মুখার্জি। ভালো থাকবে। কংগ্রেচুলেশন। নেক্সট আমরা দেখে নেব সমীর পান্ডেকে। সমীরকে সংবর্ধনা দেবে সন্দীপ স্যার। অনেকদিন বাদ পান্ডে, ভালো থাকবি, ভবিষ্যতে ভালো করে কাজ কর। এরপরে আমরা ডেকে নেব দেবরাজ মজুমদার, কেএমসি এসএই 2025 সফল প্রার্থী। দেবরাজকে সংবর্ধনা দেবে মিস্টার সৌরভ বসু। কংগ্রেচুলেশন, ভালো থাকবে, ভালোভাবে কাজকর্ম করো। কংগ্রেচুলেশন প্রত্যেকে আরেকবার। থ্যাংক ইউ। তিনজনই কেএমসি এসএই 2025। আচ্ছা, নিজেদের একটু ব্রিফ ইন্ট্রোডাকশন বলবেন, নাম, কলেজ, কোন সালে পাস আউট। নমস্কার, আমি সুমন কুমার ধোয়া, আমি বাঁকুড়া জেলার নামাচুরি গ্রামের বাসিন্দা। আমি বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে 2019 সালে ডিপ্লোমা এবং সনকা থেকে 2022-এ বিটেক পাস করি। তারপর আমি 2022-এর শেষ থেকে 2023-এর মোটামুটি জুলাই মাসের আগে পর্যন্ত লুৎপা পলিটেকনিক কলেজে লেকচারার হিসাবে ছিলাম। তারপর আমি ওটা করতে করতেই ওয়েবেলের আন্ডারে যে কন্ট্রাকচুয়াল নাই পিএইচইতে, সেটাতে আমি পেয়ে যাই। ওখানে আমি মোটামুটি 2025-এর এপ্রিল পর্যন্ত কাজ করি, দিয়ে আমি জবটা ছেড়ে দিই দিয়ে আবার প্রিপারেশন করি। প্রিপারেশন করতে করতে এটা হয়ে গেল কেএমসিটা হয়ে গেল করতে করতে প্রিপারেশন। হ্যাঁ, পিএসসিটা হলো না? পিএসসি হয়নি, অনেকগুলোই হয়নি। তার আগে আবার কেএমসি, এর আগের বার ডিবিতে বাদ গেলাম। বাঁকুড়া টিএতে দিয়েছিলাম, ওটার এখনো রেজাল্ট বেরোয়নি। 2019-এ 19 না 20 এরকম। আসবো সুমনের কাছে, আবার ফিরে আসবো। পান্ডে একটু ইন্ট্রোডাকশন। নমস্কার, আমার নাম সমীর পান্ডে, আমি পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত অন্ডাল থানা থেকে আসছি। আমি 2018-এ ডিপ্লোমা পাস করি আর 2021-এ আমি প্রাইভেট কলেজ থেকে বিটেক পাস করি। আর 23 থেকে আমি বেবেলের আন্ডারে আমি পিএইচইতে কন্ট্রাকচুয়াল হিসেবে কাজ করছিলাম, কন্ট্রাকচুয়াল জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে। তারপর এই আমি রিসেন্ট কেএমসি জুনিয়র ইঞ্জিনিয়ারটা বেরোলো 2025-এ, সেটা কোয়ালিফাই করলাম। তার আগে অনেকগুলো পরীক্ষা আমি রিটেন ক্র্যাক করেছি, ইন্টারভিউতে কেটে গেছি বা সেকেন্ড পেপারে কেটে গেছি। তো সেই ফেজটা অনেক ডিফিকাল্ট ছিল, তবু সেটাকে সাস্টেন করে এই ফেজে আসতে পেরেছি। এটাই অনেক আমার জন্য বড় অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। কতগুলো কেটেছিস পরীক্ষায়? আমার ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জিতে আমার 2বার ইন্টারভিউ দিয়েছি। তারপর আর এই কেএমসি তে 2বার, পিএসসি তে 1বার, আর একটা আমি বিসিসিএল না বিসিসিএল আই থিঙ্ক, হ্যাঁ বিসিসিএল এ আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেটা হলো না। তো এই এটা কি 7 নম্বর। আর এটা আমার থার্ড অ্যাটেম্পট কেএমসি, মানে ফার্স্ট অ্যাটেম্পটে কোয়ালিফাই হলো না, সেকেন্ড অ্যাটেম্পটে ইন্টারভিউ, আর থার্ড অ্যাটেম্পটে পুরোপুরি কনফার্ম এটা জব। এক ধাপ করে, হ্যাঁ এক ধাপ করে হলো। ঠিক আছে। তো নমস্কার, আমার নাম দেবরাজ মজুমদার, আমি নদিয়া জেলার চাকদা থেকে আসছি। তো আমি 2015 সালে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক থেকে ডিপ্লোমা করেছি এবং 2021 সালে বিটেক এর সিভিল আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং থেকে কমপ্লিট করেছি। তারপর পঞ্চায়েতে বিল্ডিং প্ল্যানিং কাজ করতাম কিছুদিন। তারপর পিএইচইতে কন্ট্রাকচুয়ালে যে হিসাবে কাজ করেছি, করতে করতে তারপর কেএমসিটা ফর্ম বেরোলো, এক্সাম দিলাম, তারপর ফাইনালি সিলেকশন। এটা কত নম্বর অ্যাটেম্পট? অনেক, মানে রিটেন হয়েছে, ইন্টারভিউ হয়নি? 2018 সাল থেকে আমি পিএসসি অ্যাটেম্প দিয়েছি ফার্স্ট। আচ্ছা। 18, তারপর কেএমসি 2বার দিলাম, আবার পিএসসি 2বার হয়ে গেছে,
এনএস দিয়েছে মাঝখানে একবার, আচ্ছা তো সেটা ওয়েটিং এর নাম ছিল, তো তারপরে একটা কল আসেনি বীরভূমে, তো ফাইনালি শেষমেশ এখানে এসে মানে সবারই মোটামুটি 5 বছরের মানে কম জার্নি কেউ নেই নাকি এই তিনজনের মধ্যে এখন? মানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে আবার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে চাকরি হলো সবার। আচ্ছা, তা এটা আগে ফার্স্টে আমাকে বলো যে এই যে এতদিন ধরে মোটিভটা ধরে রাখা যে আমার বন্ধুরা পেয়ে যাচ্ছে কি আমার জুনিয়র পেয়ে গেল পর্যন্ত, তা এখন আমার নাম আসছে না, তা আমি এটা কি করে এতদিন সাস্টেন করবো কি করে? মানে এটা তো ছেলেপুলেরা তো পরীক্ষা দিচ্ছে এখন, কেউ ভাবছে কি আমার এই পরীক্ষাটা নাম এলো না, তা মনটা ভেঙে যাচ্ছে, তা এত পরীক্ষায় না পেয়ে মন ভাঙতো না? স্যার মন তো স্যার ভেঙে যেত, কিন্তু স্যার পেশেন্স রাখতে হবে। স্যার আমার যেটা মনে হয়েছে পার্সোনালি, মানে গভর্নমেন্ট জবের জন্য মানে ধৈর্যটা স্যার খুব ইম্পর্টেন্ট। এতগুলো স্যার ফেল হয়ে হয়ে স্যার দেখতাম ইন্টারভিউতে রিটেনে হচ্ছে, স্যার ইন্টারভিউতে কেটে যাচ্ছে বারবার, একই ঘটনা বারবার রিপিট হচ্ছে। হ্যাঁ, আমার সাথেও তাই। তো স্যার একটা দাদা ছিল বলতো লেগে থাকো, পয়েন্টে কাটছে, স্যার পয়েন্ট 4ও কেটেছি স্যার আমি, একে কেটেছি, তো তারা বলতো লেগে থাকো হবে। এবং প্রিপারেশন কিছু প্রবলেম ছিল, তারপর একটা বন্ধুর কাছ থেকে সেন্টার সময় শুনলাম, তারপর এখানে অ্যাডমিশন নিলাম এবং কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার করেছি এখান থেকে। তুমি আমাদের কোন ব্যাচে ছিলে? 24 ছিলাম স্যার। 24-এ ফুল করছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই প্রিপারেশন নিতে গিয়ে যে মনে হচ্ছে যে আমার ঠিক হচ্ছে না, ইন্টারভিউ কেটে, মানে এটা মেজর কারণ কি? মানে রিটেনে আমরা ভালো মার্কস পেয়ে ইন্টারভিউ যে কেটে যাই, মানে এটা কি কি কারণ বলে মনে হতে পারে? এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এটা একটা ফ্যাক্টর। এই একটা ফ্যাক্টর হতে পারে, বা ওর সাথে আমাদেরকে সিলেবাসটা একটু দেখতে হবে। যে সিলেবাস ইন্টারভিউতে ওরা ফোকাস করছে, যে সিলেবাসটা রিটেনে আছে সেটার মধ্যে ভেরিয়েশন কিরকম? মানে আমাদেরকে রিটেনে অ্যাপ্রোচ থাকতে গেলে অবজেক্টিভ অ্যাপ্রোচ আমরা বেশি রাখতে হবে, বেশি করে আমাদেরকে পিওয়াইকিউ করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, কত লিংক দরকার নেই। কিন্তু ইন্টারভিউ এর ক্ষেত্রে আমাদেরকে লিংকটা বুঝতে হবে, মানে কনসেপ্টটা তখন বেশি করে দরকার পড়ে, বেশি দরকার পড়বে, বেশি ডিপে যাওয়া দরকার নেই। এটা নয় যে আমাদের একদম হার্ডকোর কনসেপ্ট জানলেই আমাদের ইন্টারভিউটা ক্র্যাক হবে, এটাও একটা ফ্যাক্টর নাই। লিংকটা বুঝে গেলে কিছু একটা জিনিস মানে সারফেস টু মানে একটু ডাউনে গেলে হয়ে যাবে ইন্টারভিউ। কিন্তু তার আগে আমাদের যা ইন্টারভিউটা কেটে গিয়েছিল ল্যাক অফ এক্সপিরিয়েন্স, একটা এক্সপিরিয়েন্সও একটা দরকার, যে 3-4বার ইন্টারভিউ দেওয়াও একটা বড় ব্যাপার আছে, সেটা না ফেস করলে এই জিনিসটা আসবে না। আর বড় ভ্যাকেন্সিতে যার ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে যাবে তাদের লাক ভালো আছে, আমাদের লাক ভালো নেই, অত টাইম লেগে গেল। আচ্ছা, মানে একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স একটা, আর একটা হচ্ছে আমি বারে বারে ইন্টারভিউ দিতে যাচ্ছি, বিভিন্ন লোককে ফেস করছি, সেখানে আমার কিছু লুপ হোলস আসছে, সেটাকে অ্যানালিসিস করছি, মানে এই দুটো এক্সপিরিয়েন্সই দরকার। আর সেই দিনটা কপালটা সাথ দিতে হবে, এটা একটা ব্যাপার নাকি? মানে টসটা হয়তো হেরে গিয়ে ম্যাচটা হেরে গেল, এরকম হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই যে ধরো প্রসেস অফ প্রিপারেশনে তাহলে আমাদের যে বিষয়গুলো উঠে আসছে, যে আমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে বেটার হয়, আর যদি এই রিটেন মারছি, কোথাও ইন্টারভিউ দিচ্ছি, তাহলে সেই এক্সপিরিয়েন্সটা পরের ইন্টারভিউতে গিয়ে আরো পাকাপোক্ত করছে। আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় একটা জিনিস, যে কমিউনিকেশন বা লোকের সাথে কতটা কিভাবে কথা বলতে হবে, বাট এক্সাক্ট কতটা জানতে চাইছে আমাকে, কোন জায়গাটা জানতে চাইছে, এটা বুঝতে মনে হয় হেল্প হয়। হ্যাঁ স্যার। আরেকটা জিনিস বলবো ওখানে, এই যে ধৈর্য ধরে রাখার যে ব্যাপারটা, এইটাতে কি করে ধরে রেখেছি সবাই, এটা মেইনলি ধরে রাখার কারণ হচ্ছে ক্লাস যেটা হয় প্রথমটা শুনতে হবে, কিন্তু অবশ্যই ক্লাসে করুক না করুক প্রথমটা শুনতে হবে, যে এখানে দাদারা যে কথাগুলো বলে মানে ক্লাসের গল্পটা, শুরু গল্পটা শুনতেই হবে, ওইটাই মোটিভেশন রাখার জন্য কিন্তু মেন একদম। মানে আমার হয়তো পড়া আছে, তাহলে 10 মিনিট গল্পটা শুনে আবার চলে গেলাম নাকি? একদম। মানে ওটা শেষের দিকে পর্যায়ে যারা নতুন শুরু করছে তাদেরকে গল্প শুনতে হবে, পড়াটাও রেডি করতে হবে, না ধৈর্য ধরে রাখার ব্যাপারটা বলছি। হ্যাঁ, মানে হয়ে গেছে জিনিসপত্র আমার রেডি, বাট হচ্ছে না, নাম আসছে, কেটে যাচ্ছে, এরকম চলছে যখন, তখন ক্লাসের সামনের যে গল্পগুলো হয় বা শুনতে, এইগুলো দরকার পড়ে নাকি? এনার্জি বুস্ট। টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলবে? যে অনেকের কোশ্চেন থাকে কত ঘন্টা পড়বে, সকালে পড়বে না রাতে পড়বে, এই যে ব্যাপারগুলো থাকে, বা জব করছি তার সাথে কিভাবে পড়বে, তাহলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি কিছু। পড়াশোনাটা নিজের কমফর্ট জোন হিসেবে করতে হবে, এটা নয় যে রাত্রে করব সকালে করব, যে টাইমে কমফর্ট আছে, মানে সকাল 10টায় কেউ বসতে পারে আর কেউ 4টায় বসতে পারে, তাতে নিয়ে যে টাইম টেবিলে কমফোর্টেবল আছে সেটা নিয়ে ওকে ভাবতে হবে যে প্রথম দিন থেকে আমার 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা আমি পড়বো, তো 6 থেকে 8 ঘন্টা পড়লে মোর দেন সাফিসিয়েন্ট আছে। আর এই আমাদেরকে 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাদেরকে সিলেবাসটা শেষ করতে হবে, যা আমাদের রিটেন, যে আমি পরীক্ষাকে টার্গেট করছি
জুনিয়র ইঞ্জিনিয়ার হোক বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক, গেট হোক, সেই 1 থেকে 1.5 বছরের মধ্যে সিলেবাসটাকে শেষ করতে হবে কোনো রকম করে। সিলেবাসটাকে শেষ করার পর আমি তখন কোনো জব দেখতে পারি বা বাড়ির কোনো চাপ নেই, তো আমি আরো সেটাকে প্রলং করতে পারি, যে হ্যাঁ 1-2 বছর আরো প্রলং করতে পারি। আর যখন আমরা কাজ করছি তখন আমাদেরকে টাইম বের করতে হবে, সকাল দিকে যদি আমরা 3 ঘন্টা বের করতে পারি রিভিশনের জন্য, তো 3 ঘন্টা হচ্ছে মোর দেন এনাফ। আমি যেমন মানে সকালে উঠতে 1.5-2 বছর পারতাম না। প্রথমে আগে পড়াশোনা করে বেসিকটা তুলে নেব, এরপর আমি একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য গেলাম, তাহলে আমার ওখানে কমিউনিকেশন বেটার হচ্ছে, কিছু টাকা আসছে, বেকার মনে হচ্ছে না নিজেকে, তাই তো? আর ওই কাজ শিখছি, তো যেটা পড়েছি সেই ফিল্ডে যখন কাজটা শিখছি ওটা আবার ইন্টারভিউতে গিয়ে বলতে অনেকটা হেল্প করবে। সেই টাইমটাকে আমরা স্কিলকে জেনারেট করতেও কাজে লাগাতে পারি, আমরা বিম শিখতে পারি বা অ্যাডভান্স সার্ভের অনেক কিছু লেজার মেথড আছে, বা আমরা সয়েলের ক্ষেত্রে অনেকগুলো লেটেস্ট টেকনোলজিস আছে, স্কিলস এর উপর কাজ করতে পারি, সেটাকে অ্যাড অন আরো হেল্প করবে ইন্টারভিউতে, বা নিজের ইন্টারেস্ট আর ভাল লাগবে। তো এটাই কাজ করলে সেটা হচ্ছে কনফিডেন্সটা বুস্ট আপ হবে, ওটা মেন। মানে আমি বাড়িতে কারোর সাথে না মিশে একজন স্টুডেন্ট হিসাবে যখন বসে আছি, আর ওখানে গিয়ে আমাকে হয়তো চিফ ইঞ্জিনিয়ার আছে কি এসির সাথে কথা বলতে হচ্ছে, ওখানে আমার পাড়ার কাউন্সিলর আসছে, তো এরকম বিভিন্ন লোকজন আছে, কন্ট্রাক্টরের লোকজন আছে, তো তাদের সাথে মিলেমিশে কথা এইটা একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টেরও একটা ভালো ব্যাপার চলে। বুক কি ফলো করেছে? বাজে বুকস question। বললে কি বলবে, যে কোন বইটা বলছে স্যার কোন বইটা পড়লে সামনের এই পরীক্ষাটা লেগে যাবে, এটা কি জবাব হবে? আমাকে এই মানে মোটামুটিটা হওয়ার পর অনেকে ফোন করেছে, সবার এই একটাই কোশ্চেন, কি কি বই পড়তে দাদা, কি কি বই পড়তে, কোনটা করতে না, সবার একই কোশ্চেন। আমি তাদেরকে বললাম যে যদি তুমি সেন্ট্রয়েডে আছো তাহলে তুমি একটা জিনিস দেখো, তোমার সব থেকে প্রবলেম হচ্ছে কি অনেকে এই করব না, এই ব্যাপারটা মানে অনেকেরই বিটেক আছে কিন্তু তারপরে তারা বলে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমার মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোশ্চেন করবো না, এটা তো খুব চাপ লাগছে। আমি একটা জিনিসই বলি, যেই মানে নাকি সহজ কোশ্চেন থেকে যখন একটু প্রেসারের কোশ্চেন আসে তখনই আমাদের মনটা একটা বিপ্লব করে না, যে ভাই অত শক্ত প্রশ্ন, এটা পরীক্ষা আসবে না, এটা পড়ার দরকার নেই, মানে একটু সহজে থাকতে আমাদের সবারই ইচ্ছা করে। হ্যাঁ, কিন্তু এটাই এখানেই সব থেকে বড় প্রবলেম, কারণ হচ্ছে যেই নাকি গেট নাকি ইএসসি নাকি এসএসসি যেই অত সব জানার দরকার নেই, আমি বুঝতে পারছি মানে আমার করতে হবে। আমি যদি বুঝতে পারছি, স্যাররা বুঝিয়ে দেওয়ার পর যদি আমি বুঝতে পারছি মানে আমার করতে হবে এটা। যেই কোশ্চেনটা আমার ক্লাসে হয়ে গিয়েছে, এটা আমি কনসেপ্ট জানি, তো এই কোশ্চেনটা আমার নামছে, সে পরীক্ষা আসুক যে আর নাই পরীক্ষায় আসুক সে আমি করে নেবো। হ্যাঁ, নাম্বারটা বাড়াতে হেল্প হবে এটা। আচ্ছা, তাহলে এমসিকিউ বই প্র্যাকটিস করার সময় তাহলে যে নতুন প্রিপারেশন নিচ্ছে তাহলে সে কিভাবে করবে? সে ওই সবাই যেটা করে গুপ্তা দিয়ে শুরু করুক। গুপ্তা না, দিয়ে শুরু করবে। সেটাকে সিলেবাস হিসেবে পিওয়াইকিউ ফলো করতে হবে। বেসিক একদম। পিওয়াইকিউ করলে, আর মেন আমাদের যা টেক্সট বুক গুলো আছে ওইখানে কিছু কিছু নিউমেরিক্যালস গুলো আছে, সেটাকে প্র্যাকটিস করলে অনেকটা অ্যাডভান্টেজ হবে। আর তবে গুপ্তা আছেই, সেটা তো একটা প্র্যাকটিস হিসাবে আমি ওটাকে সেকেন্ডারি বলছি, কিন্তু ফার্স্ট হচ্ছে পিওয়াইকিউ আর টেক্সট বুকে যে কোশ্চেন্স গুলো আছে সেটাকে করা, সেটা তবে করলে অনেক। যারা নতুন কোর্সে ভর্তি হবে তাদের তো কোনো চিন্তাই নেই, কারণ তাকে আর আলাদা করে সেগ্রিগেট করতে হবে না, এই বই করবো নাকি ওই বই করবো, সব তো স্যাররা সব বেছেই দেবে যে এইগুলি করো, এগুলো করলি। ফুল কোর্স 26-এ আমাদের এটা টার্গেট নেওয়া হয়েছে, যে যাতে করে কোশ্চেন প্র্যাকটিসটা ছেলেপুলের দায়িত্বে না ছেড়ে, যে ওইটা আমরাই কিছুটা তুলে আনি, এরপরে তো যে এক্সট্রা করবে বাড়িতে, ওর বাইরেও করবে, সে তো অ্যাডভান্টেজ আরো পাবে। আচ্ছা, তোমার ক্ষেত্রে কি বলবে? মানে books আমার বা ক্ষেত্রে স্যার MCQ একই, যে ওরা যেটা বললো একই রকম বই, পার্টিকুলার কোনো বই পড়ে তো চাকরি হয় না স্যার, মানে বিভিন্ন রকম আপনাদের নোট প্লাস বই সবকিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে কনসেপ্ট একদম কনসেপ্ট মানে ক্লিয়ার করে একজন হয়। ছেলে ফার্স্টে যখন সে কিছু জানে না, সে আমাদের মতো চলুক, হ্যাঁ, তারপর যখন সে চলতে চলতে যখন নিজে বুঝে যাবে, তখন সে নিজেই ধরতে পারবে যে কোন কোশ্চেনটা আমার করতে হবে কি কোনটা ছাড়তে হবে। রোজ 2 নাম্বার 3 নাম্বার করে বাড়াক। এই তো হ্যাঁ, ও নিজে একটা আইডিয়া চলে আসবে নিজেরই। আমি এমন দেখো, আমি তো ছেলেপুলেদের একটা জিনিস বলি, যে আমার যদি 1 বছর সময় থাকে তাহলে আমি 1-2টা বই নিয়ে এগোবো, কি যা আমি সেন্টারে পড়ালাম সাথে সাথে তুমি হয়তো গুপ্তা এসএসসি যেই আর পিএসসি কেএমসি এই এমএসসি যে পিওয়াইকিউ আছে তুমি সেইটা নিয়ে এগোও। এবার এইটা যখন শেষ হয়ে গেল ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড ইয়ারে হয়তো সে রিনিউয়ালে রয়েছে, তখন সে হয়তো ইএসসি অ্যাড করলো, তাহলে কি হয় ব্যাপারটা সুবিধা হয়। নাহলে একসাথে 5টা বই নিয়ে শুরু করাটা একটা কনফিউজিং ব্যাপার, মানে রিভিশন দিতে পারবো না অত তাড়াতাড়ি, তো তখন মনে হবে যে আমি তো কিছুই করতে পারছি না। না, স্টেপ বাই স্টেপ চলবো, তারপরে নিজে বুঝে যাবো। ওই মাইট অফ কোশ্চেনটার খাতাটা রেডি হবে, পরীক্ষা দিয়ে যেগুলো নেগেটিভ কাটছি বা যেগুলো অ্যাটেম্প্ট করতে পারলাম না সেগুলো তুলবো। আচ্ছা, তোমার বলো যে এইখানে যে আমরা এই মানে এই যে নাম আসছিল না ধোয়া,
তা মনটা খারাপ হয়ে যাচ্ছিল যেদিন নামটা দেখলি যে হ্যাঁ, নামটা এসে গেছে, সেই দিন কিরকম মনে হচ্ছে? সেদিনে কি সবাইকে ফোন করেছি বলছি, যারা বলেছিল দাদা তোমার হলো না, পিএসসিটাই তোমার হলো না, তাদেরকে আমি ফোন করেছি, চাকরিটা হয়ে গেছে। তো ওদেরকে ঘুরিয়ে করে মনে রেখেছিলি না কে কে মনে রেখেছিলাম। তোমার হলো না কি বলছো, তোমার কিছু কিছু গোলমাল ছিল, হয়তো ইন্টারভিউটা ভালো দাওনি, চাকরিটা হয়ে গেছে। ঠিক আছে, এটার পিছনে কারণটা কি বলে মনে হয় অ্যাকচুয়ালি? এক্সপিরিয়েন্স। ও তো যখন ওই পিএসসির ইন্টারভিউটার সময় তো আমরা যখন মক নিলাম, ওকে বললাম যে খুব বাচ্চা বাচ্চা লাগছে, মানে তখনও তো সবে একটু ঘাবড়ে গেছিল আমাদের এখানে মকটা দিতে। হ্যাঁ, ও তো তখন পিএইচডি তে সবে ঢুকছে বা ঢুকেনি, সেরকম একটা কন্ডিশনে ছিল সেই সময় বোধ হয়। তখন কি শুরু হয়েছিল? সে সময় করছিলাম, স্টার্টিং হয়েছিল, মানে সবে স্টার্ট হয়েছিল বোধ হয়। না না না, আমি মিডে ছিলাম আমরা, মানে কিছুদিন হয়েছিল নাকি? এক বছর থেকে বেশি হয়ে গেছে। এতটাই চাপ ছিল, পড়াশোনা থেকে পুরো ফুললি ডিটাচড, হ্যাঁ, কনফিডেন্স জিরো, এই হচ্ছে ব্যাপার। আর সমীর পান্ডের কি মনে হয় যে ওখানে বেঙ্গলি ওইখানে আমাকে টার্গেট করা হয়েছিল, এটাকে মানে বলাটা ঠিক হবে না, কিন্তু আমাকে দেখেই ওরা ভেবে নিয়েছে যে নন বেঙ্গলি। হ্যাঁ, একে বাংলা নেওয়া লিখতে চলবে না। পড়তে জানে না। ঢুকেই বলছে যে তোমার কনফিডেন্স অত কম কেন? আমি কি বলবো, বাংলা জানো? আমাকে হ্যাঁ স্যার জানি। আচ্ছা ঠিক আছে, রবীন্দ্র কোন কবিতার বলে চারটা ছন্দ শোনা। আমি একটু বলতে পারবো না। তাহলে তুমি কি জানো? আমি কি যেটাতে আমার ডেইলি বেসিসে কাজগুলো হয়ে যায়, নিউজ পেপার পড়তে পারি, কোনো লেটার লিখতে পারি, কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারি। ঠিক আছে তাহলে বসো। তো তখন আমার এমনি কনফিডেন্স লেভেলটা 50% ডাউন, যে টার্গেট হয়ে গেলাম আমি। কবিতা জিজ্ঞেস করার পর বসতে হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব হয়েছে। তারপর নলেজ ফর বেঙ্গলি টেস্ট শুরু হলো, ওরা নিউজ পেপার দিল, ঠিকই পড়ে দিলাম। তারপর ডিকটেশন ওরা করলো, আমি ঠিকই লিখে দিয়েছি। তারপর একজন ছিলেন ইন্টারভিউয়ার, উনি খুবই মানে মাঝে মাঝে পোক করছিলেন, যে জিনিসটাকে আরো কমপ্লিকেট করছিলেন আমার জন্য, সেটাকে কোনোভাবে ট্যাকেল করলাম। তারপর যে আমাদের একজন ওই দিন পিএইচির একজন কোনো অফিসার ছিলেন প্রেজেন্ট, তো পিএইচি রিলেটেড কিছু কথা হলো, যে কোথায় কোন অফিসে কাজ করো, থার্ড পার্টি কি কি কাজ করে, কিভাবে পাইপলাইন গুলো হয়, ওটা ঠিকই চললো কথা। যখন আবার সেই সেম ইন্টারভিউয়ের কাছে গেল ম্যাটারটা, উনি পুরোপুরি হাইড্রোগ্রাফ দিকে ঢুকে গেলেন। ইউনিট হাইড্রোগ্রাফ কি, ফ্লাড হাইড্রোগ্রাফ কি, আমরা কেন করি, এইসব করতে করতে বলছে কি তুমি বেশি জল করছো, তো তুমি একটা কথা বলো, একটা আর্সেনিক অ্যাটাক হয়েছে, ঠিক ওই একই সোর্স থেকে তোমার দাদু জল খাচ্ছে, আমার দাদু জল খাচ্ছে, আমার দাদু মরে গেল, তোমার দাদু জিন্দা আছে কেন? আমি বললাম কি এটা স্যার হতে পারে যে লং টার্ম এক্সপোজারের কারণে, যার লং টার্ম এক্সপোজার আছে তারা মানে তাড়াতাড়ি ওদের প্রবলেম হয়ে গেছে, কন্টামিনেট হয়ে গেছে। আমার বাড়িতে আরো ফিল্টার আছে, আমার বাড়িতে নাই, এটা বলতে হতো। তখন উনি আচ্ছা ঠিক আছে, তখন তারপর একজন ছিলেন, উনি সার্ভে জিজ্ঞেস করলেন, সার্ভেতে সবকিছু বললাম, তারপর শেষ। লং টার্ম মানে ওখানে আমার মনে হয় তোমার জানতে চেয়েছে যে আর্সেনিক রিমুভালের ইউনিটটা বল। না না না, মানে সেই প্ল্যানটা আমার ঘরে আছে, মানে যেমন হচ্ছে আমি আরো ফিল্টার লাগিয়ে খাচ্ছি স্যার, সেজন্য আমার দাদু বেঁচে যেতে পারে। আপনার আর ঘরে আপনি ডাইরেক্ট একই সোর্স আছে, মানে পিএইচি এর একই সোর্স একই আছে, তো কি আছে, ব্যাপার আছে, সোর্সটা আমি ফিল্টার করে ঘরে খাচ্ছি না, পিএইচি সাপ্লাই দিচ্ছে না, তো দিচ্ছে তো কি হয়েছে? পিএইচি সাপ্লাই দিচ্ছে, তো পিএইচি ওই আর্সেনিক যে অ্যাফেক্টেড জোন আছে সেই জলটাকে নিয়ে পিএইচি ট্রিট করে জল দিচ্ছে, তবু মানে একজন মরে যাচ্ছে, একজন বেঁচে যাচ্ছে। তো এইগুলো তো নিজের থেকে অ্যাজিউম করা যে আমার বাড়িতে অ্যাকোয়াগার্ড আছে, আরো আছে, বা আমার বাড়িতে ন্যানো ফিল্ট্রেশন হচ্ছে, মাইক্রো ফিল্ট্রেশন হচ্ছে, এগুলো তো অ্যাজিউম করলে তো আবার ওটা ঢুকে যাবে। আমি সেগুলো এক্সকিউজ করলে ওখানে তারপর আরো হারাস কি হচ্ছে, যে তুমি না জানলে হাত তুলে দেবে, সময় নষ্ট করবে না, না জানলে হাত তুলে দেবে, সময় নষ্ট করবে না, সব সময় নক করছে ওটা। আমি বললাম ঠিক আছে, সময় নষ্ট করবো না, হাতই তুলে এটা কমন ডায়লগ। হ্যাঁ, তারপর সার্ভে রিলেটেড কোশ্চেন্স গুলো হলো, তারপর ওটা ছেড়ে দিলাম, ঠিক আছে। আর তারপর হ্যাঁ লাস্টে বললো যে তুমি বাংলাটা ঠিকই জানো, কোথায় থেকে শিখেছো? পরিবেশ থেকে শিখেছি। না, পরিবেশ থেকে হতেই পারে না, এরকম তুমি শিখতেই পারো না, ওর উপরও আমার হ্যারাসমেন্ট শুরু। না ঠিক আছে, তাহলে কি করে শিখো? আমাকে বাধ্য হয়ে বলতে হলো যে আমার বাবা বাংলা মিডিয়াম থেকে পড়েছেন, বাবা থেকে শিখেছি। হ্যাঁ ঠিক আছে, এইভাবে বলতে হয়।
আমি মনে মনে বললাম যে ওর কি বাবা মা পরিবেশের মধ্যে নেই, আর কি বলবো। তখন বলে ঠিক আছে যাও, তো বললাম যে না। সেম কেস আমার সাথে হয়েছে। তুমি প্রাইভেট কলেজ, তুমি কিচ্ছু পারবে না, আমি তোমার কোশ্চেনই করবো না। পিএসসি তে হ্যাঁ, তাও এসছো কষ্ট করে এতটা দূর, ঠিক আছে কিছু জিজ্ঞাসা করি ভদ্রতার খাতিরে, এই কথাটাই বলেছে এক্স্যাক্টলি। প্রথমে ঢুকে এইটা বলছি। এমএসসি তে এইসব না, উৎপাত হয় না। এমএসসি তে এরকম কিছু করেন। মানে যেটা আমার জেনুইন তোমার জানার এক্সপেরিয়েন্স আছে কি কিছু কোশ্চেন আছে জানার, তো সেটাই ডাইরেক্ট। এর আগেও কেএমসি তে ইন্টারভিউ দিয়েছিলাম, সেই ইন্টারভিউটা ভালো হয়েছিল, কিন্তু ওই সময় রিটেনে হয়তো কম ছিল বা কম্পিটিশন ওই সময় অনেক বেশি ছিল, যেহেতু পিএসসি টা তখন হয়নি। বিএসসিটা হয়নি, আর পেপারটাও অনেকটা ইজি ছিল, ছেলেরা অনেক রিটেনে বেশি তুলে দিয়েছিল, তো এই কারণে। কিন্তু ওই সময়ের ইন্টারভিউটা ভালো হয়েছিল, আর এইবারটাও ঠিকই হয়েছে, মানে যা আমাদের এক্সপেক্ট আমরা করতে পারি যে হ্যাঁ ইন্টারভিউ থেকে মানে নন টেক কত হতে পারে, টেকনিক্যাল অত হতে পারে, এক্সপিরিয়েন্স থেকে অত হতে পারে। আমার এক্সপিরিয়েন্স থেকে ধরেনি, কিন্তু তবু যা ধরেছে আমি বলতে পেরেছি। মানে এমএসসি ইন্টারভিউটা পিএসসি তুলনায় অনেকটা ভালো স্যার, মানে তো স্টুডেন্ট ফ্রেন্ডলি নাকি? একদম একদমই স্যার। আচ্ছা, নাম্বারটা কম 40। ভ্যারিয়েশনটা একটু কম হয় এখানে, পিএসএম খুব ভ্যারিয়েশন হয়ে যায়, মানে 80 100 কাবে 80 দিচ্ছে, 2 হ্যাঁ দিচ্ছে। ওখানে যেহেতু 100 নাম্বারের ইন্টারভিউ, ওখানে তো কেউ 70 পাচ্ছে, কেউ 30 পাচ্ছে, এখানে তো 40 এ ইন্টারভিউ, এখানে ভেরিয়েশনটা হতো না। অতটা হয় না। আর তারপর একটাই বোর্ড আছে, একটাই বোর্ড সবাইকে জাজ করছে। এটা একটা পয়েন্ট। হ্যাঁ, কিন্তু ওইখানে তো অনেক লোকও না, ওইখানে একটা বোর্ডে নিতে গেলে সে 2 বছর ধরে ইন্টারভিউ চলবে, এটাও ব্যাপার। বড় পোস্ট গুলো, বেশি পোস্টে তো ইন্টারভিউ তুলে দেওয়াই দরকার, সেকেন্ড পেপার একটা রেখে দেবো বাস। কিংবা একটা ইন্টারভিউ বোর্ডগুলোর মধ্যে কোঅর্ডিনেশন প্রপার হতে হবে, কোঅর্ডিনেশন প্রপার হতে হবে, যে আমরা কি স্ট্যান্ডার্ড দেখে কাকে কি রকম মার্কস বসাচ্ছি। হ্যাঁ, যেটা আমার মনে পিএসসি তে একটু হ্যাঁ, যেটা মিসম্যাচ হয়েছে, মানে Mismatch বোর্ডের হয়ে মধ্যে মিসম্যাচ হয়েছে। ঠিক ঠিক। আচ্ছা বলো, সেন্ট্রয়েড তাহলে কিভাবে তোমাদেরকে কিছু হেল্প করলো কিনা? সেন্টার তো অবশ্যই স্যার হেল্প করেছে। আমি তো স্যার আমার বলো কাকে প্রথমত স্যার মোটামুটি আমি প্রথমে এক্সাম দিতাম 18 সালে, মানে রিটেন স্যার ক্লিয়ার হয়ে যেত, স্কোরও ভালোই হতো, কিন্তু ইন্টারভিউতে কিছু স্যার কিছু বলতেই পারতাম না, মানে একদম থতমত খেয়ে যেতাম, একটু কেমন ভুলে যেত সবকিছু। তো এখানে যখন বন্ধুর ভাষা শুনতে পারলাম যে এখানে এরকম কনসেপ্ট মোটামুটি পড়লে, বন্ধু থ্রুতে এখানে জয়েন। হ্যাঁ, আচ্ছা, তো তো তোমার বন্ধু কি করছে সে এখন? স্যার সেও প্রিপারেশন করছে, আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে। আচ্ছা, মানে সেও পিকে আছে। হ্যাঁ স্যার, সেও আছে, এখানকার স্টুডেন্ট আচ্ছা, কি নাম? রাজেশ ঘোষ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। রাজেশ তো ফোন টোন করে মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ, তো ওর কাছ থেকেই করে অ্যাডমিশন হওয়ার পর থেকেই মোটামুটি স্যার সবসময় লাইভ ক্লাস করতে পারতাম না, অফিসে থাকতাম, সাইডে যেতাম, তো সেই টাইমগুলোকে ম্যানেজ করে সকালে হোক বা রাত্রে ঘুমানোর আগে হোক ক্লাস রেকর্ডিং দেখতাম, রিভিশন করতাম, সেইভাবে আস্তে আস্তে কনসেপ্ট ক্লিয়ার করা হয়, তারপরে সেই ইন্টারভিউ। মানে আমাদের এখানে বলো তোমার মানে কোন জায়গাটা বেশি, মানে কনসেপচুয়াল ক্লাস নাকি মক নেওয়া নাকি মক ইন্টারভিউ, মানে কোন জিনিসটা মানে তোমার স্পেশালি মনে হয়েছে যে এই জায়গাটা থেকে আমি বেশি বেনিফিট পেয়েছি? স্যার আমার ওভারঅল মনে হয় সব জায়গা থেকে বেনিফিট পেয়েছি। আমি আপনার কাছে মকও দিয়েছিলাম অনলাইনে, মক স্যার আপনার সঙ্গে আমি বলছিলাম আপনাকে যে একটু তুমি থতমত খেয়ে যাচ্ছ, আটকে আটকে যাচ্ছে কথাগুলো, আমার খুব ভয় লাগতো, নার্ভাস হয়ে যেতাম স্যার, কারোর সামনে গেলে কথা স্যার বেরোতে যাইতো না। ওইটা কাজ করতে করতে অনেকটা জড়তা কেটেছে অনেকটা। তো সেইখান থেকে আমার কিছু সিনিয়র দাদারাও ছিল, তাদের কাছ থেকে খুব হেল্প পেয়েছি গ্রুপ স্টাডি ওখানে। তো সেখান থেকে মিলিয়ে গুছিয়ে একদম ফাইনালি স্যার সিলেকশনটা রেজাল্টটা পেরিয়েছে, তখন মানে বাড়ির সবাই এবং আমি নিজেও খুশি, মানে এত বছর পর খুবই খুশি হচ্ছিল বাড়ির সবাই। 5 বছরের বেশি সময় লেগে গেল নাকি তাহলে? বেশ ঠিক আছে, আলটিমেটলি ব্যাপারটা যেটার জন্য এতদিন ধরে লড়ছিলাম সেই জায়গায় পৌঁছানো গেছে, এটা সব থেকে আনন্দের বিষয় নাকি? পান্ডে বল, তুই কি বলতে চাইলে বল। আমি 2018 থেকেই আমি এখানে পড়ছি, তো মানে এখান লোক থেকে ভর্তি হবে না, বলবে তো 18 সাল থেকে 26 সেটা এডিট করে দেবেন না। বলবে যে এত বছর লাগে চাকরি পেতে, তো এমনি ডিমোটিভেটেড হয়ে যাবে না? লেগে যায়, আমার থেকেও বেশি সময় লেগে যায়, অনেকজন আছে। তো আমার মাঝখানে মানে যা শিখেছি এখান থেকেই শিখেছি, মানে আদার্স কিছু তো আমার কোনো ব্যাকবোন ছিল না যে হ্যাঁ আমি ডিপ্লোমাতে ভালো পড়াশোনা করতাম, এরকম না, কোনো রকম করে ডিপ্লোমা পাস করেছি, তারপর এখানে ভর্তি হলাম, এখান থেকেই যা শিখেছি, টেকনিক্যাল হোক বা নন টেক হোক, ইন্টারভিউর জন্য কিভাবে পড়তে হবে, এমসিকিউ প্র্যাকটিস, কিভাবে একটা পরীক্ষার জন্য অ্যাপ্রোচ থাকতে হবে, সবকিছু এখান থেকে শিখেছি। তো সেন্টারে অনেক বড় কন্ট্রিবিউশন আছে, মানে বলতে গেলে 99.9%, আমার হতে 0.1% আমার কিছু এফর্ট আছে। তো আর প্রবলেমটা হয়ে গিয়েছিল মাঝে লকডাউন লেগে যাওয়ার পর, তার আগে আমি ঠিকই আমার পিক ছিল, সেই সময় আমি একটা কন্ট্রাকচুয়াল জবটাও ছেড়ে দিয়েছিলাম,
কিন্তু ওটা ছাড়াটা মানে ওই সময় আমরা সব ছাড়াছাড়ি হয়ে গেলাম না হ্যাঁ, কোভিড এসে। কোভিডের পর মানে কোভিডের সময় পুরো পিকটা আমার হারিয়ে গেল। 21 থেকে যখন অনলাইন স্টার্ট হয় আবার আমাদেরকে জিরো থেকে স্টার্ট হতে হলো, সবকিছু সিলেবাস চেঞ্জ হয়ে গেল, পুরো নোটস চেঞ্জ হয়ে গেল, পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল। তো 21 থেকে আবার আমরা শুরু করলাম পড়াশোনা করতে, তারপর 23-এ জয়েন করেছি। তো যা হয়েছে, যা ইন্টারভিউ ক্র্যাক হয়েছে বা যা রিটেন ক্র্যাক হয়েছে, যেটা হয়নি সবকিছু সব আমাদের দিয়েও আমাদের, তাই তো? ভালো আমাদের, ভালো মানে দোষ গুণ সবই আমাদের সাথে থেকেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা অ্যাজ এ টিম কাজ করেছি, As a team কাজ। ইন্ডিভিজুয়াল হিসেবে কাজ একদম, করিনি। একদম। যখনই ফেলিয়ার হতো আপনার সাথে কথা বলতাম, বা যে টিচার্স গুলো, ফ্যাকাল্টি গুলো আছে কথা বলতাম, ওনারা মোটিভেট করতেন। তো আমরা অ্যাজ এ টিম হয়ে কাজ করছি আর আগে কাজ করব। একদম। ধোয়া, ধোয়া কি বলবে? আরে আমার তো পুরো ফাউন্ডেশনটা এখানেই তৈরি হয়েছে একদম প্রথম থেকে। তবে আমার একটা জিনিস টার্গেট ছিল কি, যে এখানে যে কম্পিটিশনটা হয় না, মানে মার্কেট যে কম্পিটিশনটা হয়, এখানে অনেকটা বোঝা যায়। যেমন হচ্ছে মোটামুটি আমি সবসময় টার্গেট করতাম, যেটা রাজদীপ বলছিল, 1 থেকে 10-এর মধ্যে সবসময় থাকবো। একদম 21 সাল থেকে এখনো পর্যন্ত মক দিলে আমার 1 থেকে 10-এর মধ্যে কিন্তু থাকে না। মানে এটা আমি বলছি যে আমার 1 থেকে 10-এর মধ্যে থাকে। আর এটা রিয়েল এক্সামেও সেটাই হয়েছে, আমার 7 র্যাঙ্ক হয়েছে, মানে এটা কিন্তু হয়েছে। হ্যাঁ, মানে ঘরের প্র্যাকটিসটা ওখানে গিয়ে রিফ্লেক্ট হয়। এখানে যে যতটা প্রোগ্রেস করবে সে ওইখানে গিয়ে ততটাই ভালো করবে, এটা একটা Correct. ডাইরেক্ট কানেকশন আছে। বেশ, যারা আগামী দিনে প্রিপারেশন নিচ্ছে এবং যারা ধরো তোমাদের সমসাময়িক বা তোমাদের পরে এসছে, যারা অনেক রিটেন কোয়ালিফাই করছে, ইন্টারভিউ কেটে যাচ্ছে, মন মেজাজ ঠিক থাকছে না, আর নতুন যারা আসবে, তাদের প্রত্যেকের জন্য তোমাদের তরফ থেকে যদি কিছু বলো, তুমি শুরু করো। মোটিভেশন ধরে রাখতে হবে, পেশেন্স ধরে রাখতে হবে, এই দুটো মেন চাই, নয়তো হবে না। মোটিভেশনটা চাই আর ধৈর্যটা চাই। না, আমার একটা জিনিস বল, মানে আমি ধর চাকরি পেতে এসেছি, ঠিক আছে, আমি ভর্তি হলাম, এবার আমার ফোকাসটা কি, যে চাকরি আমার হতেও পারে নাও হতে পারে এই মন নিয়ে পড়বো, কি না চাকরি আমার হবে সেই মন নিয়ে পড়বো? না, আমার হবে এইটা নিয়ে লাগাই ভালো। কিন্তু আমার যে হবে এটা আমি দেখতে পাবো কি করে আগে থেকে? ওটা প্রিপারেশন করতে করতে বোঝা যায়। কিন্তু তুমি তো বলছো আগে থেকে ওইটা মন নিয়ে তো লাগতে হবে যে না আমার হবে। হুম, তো লোকে তো এটা হারিয়ে ফেলে, মানে সেলফ মোটিভেশনটা দরকার। সেলফ মোটিভেশন, মানে হ্যাঁ, ওইটা কিন্তু দরকার। যে আমার হবে, আমার হবে, এটা হলো না তো হবে, এটা আমি হলো তো না তো চাকরি হবে, ছেড়ে মানে দিলাম, আমি তো চাকরি ছেড়ে দিলাম যে আমার হবেই, আজকে না হলে কালকে হবে। হ্যাঁ, পিএইচডি কন্ট্রাকচুয়ালটা তো তুই ফোন করলি তখন যে আমি তাহলে ছেড়ে দিই, সামনে বললো এসএসসি আছে, আরআরবি আছে, ভালো করে পড়ি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গুলো আছে। হ্যাঁ, তো এইটা আমরা করতে পারি না, না যে ভাবি যে চাকরিটা চলে যাবে তাহলে আবার কি হবে। চাকরি করেও করা যায়। করছে নাকি, পান্ডে করছে তো নাকি, পান্ডে হ্যাঁ। করলো তো চাকরি করলো, তোমার আমার সাথে করেই করেছে, জব করতে করতে জব করতে করতে করেছে পিএইচডি তে। তার মানে এটা নিজস্ব ব্যাপার, তাই তো? এটা উঠে এলো যে এরা জব করতে করতে করেছে, রাজদীপ বললো করতে করতে করেছে। ডিউটি টাইমটাও ম্যাটার করে। হ্যাঁ, ডিউটি টাইম কতটা সেটা একটা সেটা নিজেকে স্যার ম্যানেজ করে নিতে হবে, কিভাবে সে ওই পড়ার টাইমটা বের করবে ডিউটি করে নিজের ওপর। কেউ বলে দিয়ে তারপর ঠিক করবে সেটা হয় না স্যার, নিজেকেই ম্যানেজ করতে হবে। তাহলে ধৈর্য, মোটিভেশন, সেলফ মোটিভেশন, ধৈর্য, এই দুটো ধরে রাখতে হবে। এরকম অনেক কিছু জিনিস ঘটেছে অ্যাপার্ট ফ্রম কম্পিটিটিভ এক্সাম, যেসব জায়গায় আমরা ব্রেকডাউন হতে পারি বা ব্রেকডাউন হয়ে গিয়েছিল, কিন্তু তারপর ভাবলাম যে না, এরকম হবে না। পজিটিভ ভাবতে হবে সব সময়, যে না, মানে অন্য কোনো দিকের একটা ফেলিওর বলছো যে প্রিপারেশনে এলে হ্যাঁ, এসে এইটাকেও নষ্ট করে এটাকে দিচ্ছে, নষ্ট এইটা যেন করে না দিচ্ছে। হয়। তো পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে, কি না আমি করতে পারি, হতে পারে। যদি ফেলিয়ার হয়ে যাবে, হ্যাঁ, তখন ভেবে তো ছিলাম যে করতে পারি, হলো না, কিন্তু যখন পারি তো আমি আগে আবার নেক্সট চেষ্টা করব। তো সেই পজিটিভিটিটাকে ধরে রাখতে হবে। তুমি কি বলবে? স্যার আমিও সুমনের মতোই বলবো যে পেশেন্স স্যার খুবই রাখতে হবে, না হলে আজকের সেই 18 সাল থেকে মানে 17-18 সালে স্টার্ট করে আজকে 26 সাল, মানে এই অনেকটা 7-8 বছর ধরে 7-8 বছর নিজেকে ধৈর্য ধরে রাখা, ধৈর্য, এবং স্যার মানে শুধু পিকে গেলেই হবে না, প্র্যাকটিসও রাখতে হবে, Practice, আবার সেটা ধরে revision। রাখতে হবে, মাথাও ঠিক রাখতে হ্যাঁ হবে। স্যার, সব প্রত্যেকে আশা করবো যে আগামী দিনে জবের জায়গাতেও আরো উন্নতি করবে এবং শরীর মন সব দিক থেকে সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ স্যার। সবার জন্য একটা জোড়া হাততালি হয়ে যাক।